আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিনাজপুর 10 মাইল সংলগ্ন ব্রাগ অফিসের সামনে পাওয়া যায় একটি অজ্ঞাতনামা মেয়ের লাশ এবং 24টা ঘন্টার মধ্যে এই লাশকে ঘিরে শুরু হয় অসংখ্য জল্পনা কল্পনা। এমন কিছু ঘটনা ঘটে যার কারণে আন্দোলনে নেমে পড়ে পুরো দিনাজপুর জেলা। আন্দোলন এতটাই বেগবান হয় যে স্থানীয় প্রশাসন সেই আন্দোলন ঠেকাতে ব্যর্থ হয় এবং তাদের নামাতে হয় কারফিউয়ে এমনকি গুলির আদেশও করা হয়। সেই গুলিতে নিহত হয় কয়েকজন, আহত হয় প্রায় 3 শতাধিক মানুষ। একটা আন্দোলন শুধুমাত্র একটা জেলা থেকে শুরু হয়ে পুরো দেশে জাতীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল শুধুমাত্র একটা হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের পিছনে আরও বেশ কিছু ঘটনা। সেই সকল ঘটনা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। আপনারা অনেকেই আন্দাজ করতে পেরেছেন আমরা দিনাজপুরের বহুল আলোচিত 1995 সালের 24 আগস্ট ঘটে যাওয়া ইয়াসমিন হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে যাচ্ছি। ভিডিও শুরুতেই বলে নেওয়া ভালো, এই ঘটনাটা আজকে থেকে প্রায় 30 বছর আগে। সো এই গল্পটা মূলত এই ঘটনার উপর বেস করে তৎকালীন বিভিন্ন পত্রিকার নিউজ আর্টিকেল এবং এই ঘটনার উপর বেস করে লেখা বিভিন্ন বই এবং ভিডিওর সমন্বয় করে বানানো হচ্ছে এবং তাদের রেফারেন্স নিয়েই মূলত আজকের এই ভিডিওটা বানাচ্ছি আমি। এবং এই ভিডিওতে আমি আরেকটা জিনিস বলে রাখি যে এইখানে প্রশাসনের একটা অংশ বা প্রশাসনের কিছু লোক, করাপ্টেড লোক, যাদের অপরাধের চিত্রটা উঠে আসবে, কিন্তু তার মানে পুরো প্রশাসন খারাপ নয়। আমাদের মাথায় রাখতে হবে প্রশাসন আছে বলেই আমরা শান্তিতে ঘুমাতে পারছি। সো দেরি না করে সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক। 1995 সালে 24 আগস্ট দিনাজপুর 10 মাইল সংলগ্ন ব্রাগ অফিসের সামনে একটি মেয়ের লাশ পাওয়া যায়। এই লাশ সম্বন্ধে জানার আগে আমাদেরকে যেতে হবে এই ঘটনা থেকে আরও 3 বছর আগে। দিনাজপুরের প্রত্যন্ত গ্রামে বাস করতেন শরীফা বেগম এবং ইমাজ মিয়া নামে এক দম্পতি। তাদের ঘরে ছিল এক মেয়ে সন্তান এবং 2 ছেলে সন্তান। 3 জন সন্তান নিয়ে তাদের পরিবারটা খুব ভালোই চলছিল। হ্যাঁ, পরিবারে খুব সচ্ছলতা ছিল না, কিন্তু মোটামুটি সুখে শান্তিতেই যাচ্ছিল তাদের দিনকাল। এমত অবস্থায় ইমাজ মিয়ার কোনো কারণে মনে হলো তিনি এই সংসারটা করবেন না। তিনি শরীফা বেগমকে ডিভোর্স দিয়ে দেশের বাইরে চলে গেলেন। বিপত্তিটা ঠিক তখন থেকেই শুরু হলো। শরীফা বেগমের প্রতিবেশী ছিলেন ওয়াহিদা খাতুন, যিনি এলাকার বেশ প্রভাবশালী একজন মহিলা ছিলেন। তার মেয়েকে তিনি বিয়ে দিয়েছিলেন ধানমন্ডিতে। ধানমন্ডি 1 নম্বরে আবুল হাসান সাহেবের সাথে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন এবং তার মেয়ে এবং এই আবুল হাসান সাহেব দুজনই চাকরি করতেন। ধানমন্ডির মতো ব্যস্ততম জায়গা থেকে দুজনে চাকরি করতেন এবং তাদের ঘরে ছিল একটি ছেলে সন্তান। এই ছেলে সন্তানটিকে দেখাশোনা করার জন্য তারা হন্যে হয়ে খুঁজছিল একজন বিশ্বস্ত মানুষ। যদি পরিচিত একটা মেয়ে পাওয়া যেত, কম বয়স্ক, যদি তাদের বাচ্চার দেখাশোনা করতো, শুধুমাত্র বাচ্চার সাথে খেলতো, এমন একজন মানুষের জন্য তারা হন্যে হয়ে খুঁজছিল। ঠিক এমত অবস্থায় আবুল হাসানের স্ত্রী তার মাকে ফোন করে, মা, তুমি কি আমাদের এলাকা থেকে একটা বিশ্বস্ত মেয়ে পাঠাতে পারো বা কেউ কি আছে একটু গরিব পরিবারের, যারা কিনা আমাদের বাসায় এসে থাকতে চায়? থাকা, খাওয়া সব রকম সুযোগ সুবিধা আমরা দিলাম, লাগলে তার বয়স হলে বিয়েও করিয়ে দিলাম। ঠিক এমন কথায় ওয়াহিদা খাতুনের মাথায় আসলো শরীফা বেগমের নাম, যেহেতু তার হাজব্যান্ড ছিল না এবং সংসারটা বেশ হাজব্যান্ড যাওয়ার পরে কষ্টেই যাচ্ছিল, তাদের দিনকাল বেশ কষ্টেই যাচ্ছিল। ওয়াহিদা খাতুন চলে গেলেন শরীফা বেগমের বাসায় এবং প্রস্তাব দিলেন শরীফা বেগমকে, শরীফা, তোমার বড় মেয়েকে ঢাকায় পাঠিয়ে দাও, বেশ ভালোই থাকবে, সুখে শান্তিতেই থাকবে। না করার সুযোগ ছিল না শরীফা বেগমের, কেননা অভাবের সংসার। এমত অবস্থায় শরীফা বেগম রাজি হলেও রাজি ছিলেন না তার মেয়ে, কেননা তার পড়াশোনা করার বড্ড ইচ্ছা ছিল। তার ইচ্ছা ছিল সে পড়াশোনা করবে এবং স্কুলে যাবে, কিন্তু পরিবারের অবস্থা বিবেচনা করে সেও আর না করতে পারেনি। তখন সেদিন তাকে রওনা দিতে হয় ঢাকার উদ্দেশ্যে। সালটা ছিল 1992, আবারও বলে রাখছি, 1992, 93, 94, 95, প্রায় দেখতে দেখতে 3টা বছর কেটে গেল, কিন্তু সেই মেয়েটার আর বাসায় ফেরা হলো না, স্কুলে ভর্তি হওয়া হলো না। আসলে আবুল হাসান সাহেব বা তার স্ত্রী দুজনেই চাকরি করতেন। আসলে তারা এত বেশি ব্যস্ত ছিলেন যে তারা ব্যস্ততার কারণে দিনাজপুর যাওয়ার সুযোগই পাচ্ছিলেন না।
বিষয়টা এমন ছিল না যে তারা মেয়েটার উপর নির্যাতন করছেন বা মেয়েটাকে বাসায় আটকিয়ে রেখেছেন, এমনটা নয়। কিন্তু আসলে একটা কাজের মেয়ের জন্য তারা সময় বের করে দিনাজপুর যাবে বা ওই মেয়েকে তার ফ্যামিলির সাথে দেখা করাবে, বিষয়টা এতটাও গুরুত্ব পাচ্ছিল না তাদের কাছে। কিন্তু মেয়েটার কি, তার মনে তো শুধুমাত্র তার মার সাথে দেখা করতে মন চাচ্ছিল একবার, তার নিজের জেলায় যেতে মন চাচ্ছিল, নিজের পুরনো জায়গা, নিজের খেলার মাঠ খুব বাজেভাবে মিস করছিল মেয়েটি। 1995 সালের 23 আগস্ট মেয়েটি একটি সিদ্ধান্ত নিল, এবং যে সিদ্ধান্তটা তার জন্য একদম প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। সে বাসাকে এত বেশি মিস করছিল যে সে না পেরে সেই ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে যায় দিনাজপুরের উদ্দেশ্যে। তার পকেটে একটি পয়সা ছিল না, এমনকি সে কিভাবে যাবে তার কোনো নির্দিষ্ট পরিকল্পনাও তার কাছে ছিল না। সে শুধু জানতো সে দিনাজপুর যাবে। শুধু এই পরিকল্পনা করেই সে ধানমন্ডি থেকে চলে যায় সরাসরি গাবতলীতে গিয়ে বেশ কিছু মানুষের কাছে সাহায্য চায় যে আমি দিনাজপুর যেতে চাই। এমত অবস্থায় কেউই তাকে সাহায্য করে না। এমন সময় হাসনা এন্টারপ্রাইজের সুপারভাইজার খোরশেদ আলমের দৃষ্টিতে আসেন মেয়েটি, এবং খোরশেদ আলম নেহাত মানবিক কারণেই, যেহেতু একটি বাচ্চা মেয়ে, 14 বছরের একটা বাচ্চা মেয়ে গ্রামে যেতে চাচ্ছে, তার বাসায় যেতে চাচ্ছে, মেয়েটিকে তার বাসে তুলে নেয়। এবং মেয়েটির কাছে যেহেতু কোনো পয়সা ছিল না, সে ইঞ্জিন কাভারে মেয়েটিকে বসিয়ে রওনা দেয় পঞ্চগড়ের উদ্দেশ্যে। এই পঞ্চগড়গামী হাসনা এন্টারপ্রাইজ প্রায় রাতের 3:30 বাজে দিনাজপুরের 10 মাইলে গিয়ে পৌঁছায়। কিন্তু এই বাসের গন্তব্যস্থল ছিল পঞ্চগড়, তাই তারা 10 মাইলে খুব বেশিক্ষণ থামতে পারেনি। এই বাসের মধ্যে আরও কিছু ইনসিডেন্ট হয়। যখন ইঞ্জিন কাভারে মেয়েটি বসে যাচ্ছিল, যেহেতু রাতের বেলা, কিছু বকাটে ছেলে মেয়েটিকে কন্টিনিউয়াসলি বিরক্ত করছিল। বিষয়টা আবারও খোরশেদ আলমের দৃষ্টিতে আসে। সে মেয়েটির সেফটির জন্য পিছনে বসে থাকা একটা ছেলে, তার নাম ছিল জয়ন্ত, তখনও যদিও খোরশেদ আলম ছেলেটাকে চিনত না, সেই জয়ন্তর পাশে মেয়েটিকে বসিয়ে দেয় এবং বলে যে দেখো, এই মেয়েটা তোমার বোনের মতো, ও দিনাজপুর যাবে, তুমিও তো দিনাজপুর যাচ্ছ, সো তুমি মেয়েটাকে সাথে রাখো, তুমি দায়িত্ব নিয়ে একটু ভাইয়ের মতো মেয়েটাকে তার বাসায় পৌঁছে দিও, কেমন? এবং জয়ন্ত ঠিক সেম ভাবে ভাইয়ের দায়িত্ব নিয়েই মেয়েটাকে পাশে বসিয়ে 10 মাইল পর্যন্ত যায়। এবং যখন 10 মাইলে তারা পৌঁছায়, গাড়িটি গিয়ে 10 মাইলে ব্রেক দেয়, রাত তখন 3:30। এমন সময় খোরশেদ আলম, জয়ন্ত এবং সেই মেয়েটা বাস থেকে নেমে যায় জাবেদ আলীর চায়ের দোকানে। জাবেদ আলীর চায়ের দোকানে গিয়ে খোরশেদ আলম জাবেদ আলীকে বলে, জাবেদ ভাই, এই মেয়েটা দিনাজপুর যাবে, আপনার কাছে রেখে যাচ্ছি, দিনাজপুরের কোনো বাস আসলে একটু তুলে দেবেন প্লিজ। তখন জয়ন্ত বলে যে আমি মেয়েটিকে দায়িত্ব করে নিয়ে যাচ্ছি। কিন্তু জাবেদ আলী সহ আরও কিছু এলাকার লোকজন কম বয়স্ক একটা ছেলের সাথে কম বয়স্ক একটা মেয়েকে এত রাতে কোনোভাবেই যেতে দিতে রাজি ছিলেন না। তারা ছেলেটিকে আটকায় যে না, তোমরা এভাবে যেও না, রাস্তায় বিপদ হতে পারে। তারা অপেক্ষা করছিলেন দিনাজপুরগামী কোন একটা বাস আসার জন্য। এমত অবস্থায় বাস না আসলেও আসে পুলিশের একটা টহল ভ্যান। এই টহল ভ্যানে 3 জন মানুষ ছিলেন, এএসআই মইনুল হাসান, কনস্টেবল আব্দুস সাত্তার এবং ড্রাইভার অমৃতলাল। তারা নিচে নামেন, পুরো ঘটনাটা দেখেন এবং উৎসুক জনতাকে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে, আপনারা কেন দাঁড়িয়ে আছেন। তারা পুরো ঘটনাটা বলে যে মেয়েটার কাছে আসলে কোনো টাকা পয়সা নেই, সে দিনাজপুর যাবে, ঢাকা থেকে এসেছে, সো আমরা দিনাজপুরগামী কোনো একটা বাস পেলে মেয়েটিকে সেখানে তুলে দেব। কিন্তু পুলিশ তখন বিষয়টাতে হস্তক্ষেপ করে যে না, এখানে আমরা আছি, সো এখানে আর আপনাদের দায়িত্ব নেওয়ার দরকার নাই, আমরা মেয়েটিকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেবো, কারণ আমরাও দিনাজপুর যাচ্ছি। যেহেতু পুলিশ বলেছে, সো পুলিশের সাথে আসলে ঝামেলা করাটা কেউই পছন্দ করে না, বা কারোই মনে হয়নি যে পুলিশকে আমি বিষয়টাতে আটকাই। সবাই রাজি হয়ে যায় পুলিশের গাড়িতে মেয়েকে তুলে দিতে। তখন জয়ন্ত ছেলেটাও বলে যে স্যার, আমিও আপনাদের সাথে যেতে চাই। কিন্তু পুলিশ তখন তাকে নিতে অনাগ্রহ জানায়, বলে যে আমাদের গাড়িতে জায়গা নেই, তুমি পরে কোনো বাসে আসো। এত রাতে পুলিশের গাড়িতে উঠতে রাজি ছিলেন না মেয়েটি। সে প্রায় না করছিল, বারবার বলছিল আমি যাব না। একরকম জোর জবরদস্তি করেই পুলিশরা গাড়িতে তুলে মেয়েটিকে। আর যেহেতু পুলিশ ছিল,
আশপাশের লোকজনও কিছু বলেনি। সবার বিশ্বাস ছিল মেয়েটি নিরাপদে হয়তো বাসায় পৌঁছাবে, প্রতিটা মানুষ নিশ্চিন্তে ঘুমাতেই যাবে। 2 থেকে 3 ঘন্টা পরে এমন কিছু হলো যার কারণে প্রতিটা মানুষের ঘুম হারাম হয়ে গেল। প্রায় 5:30 থেকে 6টার মধ্যে একটা ছেলে দৌড়ে আসলো এবং তার হাতে ছিল একটি জুতা এবং ভাঙা ছুরি। সে এসে যেটা বলল তার জন্য আসলে তখন কোনো মানুষই প্রস্তুত ছিল না। সে এসে বলল, আমরা যে ভোরে মেয়েটাকে পুলিশের গাড়িতে তুলে দিয়েছিলাম, মেয়েটার লাশ পড়ে আছে ব্র্যাক অফিসের সামনে। প্রতিটা মানুষ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। এমত অবস্থায় ঘটনাস্থলে আসে সেখানকার স্থানীয় দফাদার আহমদ আলী। আহমদ আলী পুরো বিষয়টি জানে এবং জেনে সে সময় ক্ষেপণ না করে দ্রুত দিনাজপুর থানায় চলে যায়। দিনাজপুর থানায় গিয়ে সে একটা জেনারেল ডায়েরি করে। তার জেনারেল ডায়েরি নাম্বার ছিল 958, মানে 958। এই নাম্বারটা বলছি, একটু স্মরণ রাখবেন। এই 958 নাম্বার সাধারণ ডায়েরিতে তিনি লিখেন যে ঘটনা যা হয়েছিল তাই, যে একটা মেয়ে এসেছিল হাসনা এন্টারপ্রাইজে করে এবং তাকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয় এবং 2 থেকে 3 ঘন্টা পরে মেয়েটার লাশ পাওয়া যায় ব্র্যাক অফিসের সামনে। শুধু এতটুকুই। তৎক্ষণাৎ পুলিশের 2জন অফিসার সেই মেয়েটির লাশ সুরতহাল করতে যায়। সুরতহাল করতে গিয়েছিল এএসআই স্বপন এবং এসআই জাহাঙ্গীর। তারা গিয়ে এমন কিছু করেছিল যার কারণে বিক্ষোভে ফেটে পড়েছিল স্থানীয় প্রতিটা মানুষ। এমন কিছু ঘটেছিল তাদের সুরতহাল করার সময় যে বিক্ষুব্ধ জনতার মধ্যে ক্ষোভের আগুন জ্বলেছিল এবং এই আন্দোলনের শুরুটা এখানেই। হ্যাঁ, তারা 2জন যখন সুরতহাল করতে যায়, তারা মেয়েটির লাশটাকে পুরোপুরি বিবস্ত্র করে ফেলে এবং তখন মুসলিম সেন্টিমেন্ট, মানে ধর্মীয় অনুভূতিগুলো মানুষের মধ্যে খুব বেশি থাকায় একটা মেয়েকে যে কোনো অবস্থায় বিবস্ত্র করা বিষয়টা কেউই স্বাভাবিকভাবে মেনে নিচ্ছিল না এবং পুলিশের এই কার্যক্রমে মানুষ ক্ষোভে ফেটে পড়ে। তারা তখনই এই 2জন অফিসারকে ধাওয়া করে তারা কোনো মতে প্রাণ নিয়ে তাদের থানায় ফেরত যান। তারা একটা সুরতহাল রিপোর্ট বানায়, যে সুরতহাল রিপোর্টে এমন কিছু থাকে যে উঁচু স্থান থেকে পড়ে মাথায় ব্যথা পেয়ে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় মেয়েটির। পরবর্তীতে মেয়েটার লাশ পাঠানো হয় দিনাজপুর মেডিকেলের মর্গে। সেখানে চাইল্ড স্পেশালিস্ট মহসিনের উপর দায়িত্ব পড়ে পোস্টমর্টমের। তিনি মূলত প্রথম পোস্টমর্টমটা করেন এবং এই পোস্টমর্টমে তিনি যে রিপোর্টটা দেন সেটা হলো তার মাথার পিছনে আঘাতের চিহ্ন আছে এবং কোনো উঁচু স্থান থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। এবং মজার বিষয় হলো মেয়েটির পরিচয় বা মেয়েটি আসলে কোথা থেকে এসেছিল এই কোনো কিছুই খোঁজ না করে প্রশাসন যে কাজটা করে সেটা আন্দোলনকে আরো বেগবান করে তোলে। কেননা তারা যেটা করে সেটা খুবই ন্যাক্কারজনক একটা কাজ। একটা মেয়ে মারা গিয়েছে, তাকে সম্পূর্ণ বিবস্ত্র করে সুরতহাল করা হয়েছে। সুরতহাল রিপোর্টটা কারো কাছে বিশ্বাসযোগ্য না, পোস্টমর্টম রিপোর্টটা পর্যন্ত মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা পায়নি। এমত অবস্থায় তারা খুব দ্রুত আঞ্জুমানে মফিদুলকে ফোন দিয়ে লাশটার দাফন কাফনের ব্যবস্থা করে। এই আঞ্জুমানে মফিদুল সম্বন্ধে অনেকে নাও জানতে পারেন। আঞ্জুমানে মফিদুল এমন একটা সংগঠন যারা কিনা বেওয়ারিশ লাশের দাফন কাফন করে থাকেন। যেসব লাশের আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায় না তাদেরকে ইসলামী তরিকায় দাফন কাফন করার জন্য তারা স্বেচ্ছায় শ্রম দিয়ে থাকেন এবং প্রশাসন থেকে তাদেরকে ফোন দিয়ে খুব দ্রুতই লাশটার কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। কেন লাশটার কবর দেওয়া হলো, কেন তার প্রপার জানাজা করা হলো না, প্রশ্নটা প্রতিটা মানুষের মনে ছিল। তাই এই প্রশ্নটা করতে তারা রাস্তায় নামে এবং আন্দোলনে ফেটে পড়ে প্রত্যেকটা মানুষ। সন্ধ্যায় যেটা হয় সেটা মূলত একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। সন্ধ্যাবেলা দিনাজপুরের রামনগরে সাধারণ জনতা মাইকে করে মেয়েটির গায়েবানা জানাজা পড়ে এবং এই জানাজা শেষে তারা
এই মেয়েটির হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে রাস্তায় নামে এবং আন্দোলন বিক্ষোভ ধীরে ধীরে এতটাই বৃদ্ধি পায় যে তারা দিনাজপুরের বিভিন্ন পুলিশ ফাঁড়িতে আগুন দিতে যায় এবং তারা দু একটা পুলিশ ফাঁড়ি জ্বালিয়েও দেয়। আন্দোলনটা দমানো প্রশাসনের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল, কিন্তু এই আন্দোলন দমানোর জন্য তারা যে পদক্ষেপটা নিল, এই পদক্ষেপটা তাদের জন্য সম্পূর্ণ একটা সুসাইডাল পদক্ষেপ ছিল। তারা খুব বাজে একটা কাজ করলো। তারা মূলত একটা প্রি প্ল্যান্ড ওয়েতে একটা গল্প সাজালো, যেই গল্পের মাধ্যমে মেয়েটাকে তারা পতিতা বলে পরিচয় দিল। তারা তাদের একটা মহল এমনভাবেই একটা নিউজ স্প্রেড করলো যে 10 মাইলের পাশে যেই মেয়েটির লাশ পাওয়া গিয়েছে সে একজন পতিতা। তারা কি গল্প বলেছিল, গল্পটা একটু জানবো। দিনাজপুর রেল স্টেশনের মালগোডাউন, এই মালগোডাউনে থাকতেন 3 জন পতিতা, মরিয়ম বেগম, সুলতানা আক্তার, ভানু বেগম। এই 3 জনের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ভানু বেগম। এবং পুলিশ দাবি করে বা প্রশাসনের একটা অংশ দাবি করে যে এই ভানু বেগমেরই আসলে লাশ পাওয়া গিয়েছিল সেই 10 মাইলে। আসলে আদৌ কি সেই মেয়েটা লাশটা কি ভানু বেগমের ছিল? বিষয়টা কি তাহলে, ঘটনা কি তাহলে অন্যদিকেই যাচ্ছে? কিন্তু না, ঘটনা অন্য কিছু হয়েছিল। ঘটনা পরবর্তীতে যেটা জানা যায়, 54 ধারা, এটি খুব ফেমাস একটা ধারা যেটা ব্রিটিশরা জারি করেছিল এই ভারতীয় উপমহাদেশে আন্দোলন দমনের জন্য, যে সন্দেহের বশীভূতভাবে যে কাউকেই ধরা যায়। সো যে অরিজিনাল ভানু বেগম ছিল তাকে মূলত আগের রাতেই সন্দেহবশত পুলিশ গ্রেফতার করে এবং পুলিশি হেফাজতে রাখে, এবং পুলিশি হেফাজতে থাকা ভানু বেগমের যে সাথীরা ছিল তাদেরকেও পুলিশ তুলে নিয়ে যায় এবং টর্চার করে এবং তাদের কাছে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করে, যেন তারা বলে যে যেই লাশটা পাওয়া গিয়েছে সেটা ভানু বেগমের। এই জিনিসটা প্রকাশ্যে আসে পরে। কিন্তু পুলিশ যে চেষ্টাটা করছিল বা প্রশাসন যে চেষ্টাটা করছিল যে এই লাশটাকে পুরোপুরি ভানু বেগমে কনভার্ট করার জন্য, এটার কোনো প্রমাণ জনগণের কাছে ছিল না যে মেয়েটা আসলে ভানু বেগম নয়, কারণ ভানু বেগমকে অনেকেই চিনত না। কিন্তু প্রতিটা মানুষের মনে একটা বিশ্বাস ছিল যে না, এটা মেয়েটা খুব সাধারণ একটা মেয়ে হবে, 14 বছরের একটা মেয়ে, এ পতিতা হতে পারে না। শুধুমাত্র এই বিশ্বাস থেকেই মানুষজন আন্দোলন আরো বেগবান করে এবং এই মেয়ের হত্যার সুষ্ঠু তদন্তের জন্য রাস্তায় আবারও আন্দোলন করে। আন্দোলন এমনও তীব্র পর্যায়ে যায় যে প্রশাসনকে বাধ্য হয়ে কারফিউ জারি করতে হয়। কারফিউয়েও মানুষ থামে না, রাস্তা ছাড়ে না। দিনাজপুরের লিলির মোড়ে আন্দোলন এতটাই বেগবান হয় যে তখন তৎকালীন বিডিআর গুলি করতে বাধ্য হয় সাধারণ জনগণের উপর। সেই গুলিতে নিহত হয় বেশ কয়েকজন, আহত হয় প্রায় 3 শতাধিক মানুষ। এবং এই বর্বরতার পরে এই আন্দোলনটা ছড়িয়ে যায় পুরো দেশে। যখন পুরো দেশ একটা টপিকে কথা বলছিল তখন আসলে স্থানীয় প্রশাসন বাধ্য হয় এই বিষয়টার সুষ্ঠু তদন্তের জন্য। দিনাজপুরের ডিসি বাধ্য হয়ে এই ঘটনাটা রি-ইনভেস্টিগেশন বা পুনর্নিরীক্ষণের সিদ্ধান্ত নেন। এই ঘটনার নিরপেক্ষণ বা পুনর্নিরপেক্ষণের দায়িত্ব পড়ে ম্যাজিস্ট্রেট সেলিনা শাহাদাতের উপর। ম্যাজিস্ট্রেট সেলিনা শাহাদাত শুরুতে এই লাশটা কবর থেকে তুলে আবারও রিপোস্টমর্টমের অর্ডার দেন এবং তিনি স্থানীয় পুলিশকে বলেন যে আপনারা এই লাশটা তুলেন। কিন্তু পুলিশ এতটাই ভীত সন্ত্রস্ত ছিল যে তারা এই লাশটা তুলতে আসার সাহস পায় না, তারা ঘটনাস্থলে আসার সাহসটা পায় না। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটকে বাধ্য হয়ে বিডিআরের সাথে কমিউনিকেশন করতে হয় এবং বিডিআর কর্মকর্তারা এসে এই লাশটা উত্তোলন করে এবং এই লাশটা উত্তোলন করার পরে আবারও মর্গে পাঠানো হয় পোস্টমর্টমের জন্য। এবার পোস্টমর্টমের জন্য ম্যাজিস্ট্রেট একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। তিনি সিদ্ধান্ত নেয় যে দিনাজপুরের কোনো ডাক্তার নয়, দিনাজপুরের কোনো স্পেশালিস্ট নয়, তিনি রংপুর মেডিকেল থেকে স্পেশাল টিম নিয়ে আসবেন এই বিষয়টা পুনর্নিরীক্ষণের জন্য। রংপুর মেডিকেল থেকে ডক্টর মাতলুব আহমদ, ডক্টর আমিরুল হোসেন এবং তাদের সাথে দিনাজপুর মেডিকেলের কামরুল নাহারকে দায়িত্ব দেওয়া হয় পুনরায় পোস্টমর্টমের। তারা পুরো লাশটাকে আবারও খুব সুন্দরভাবে অবজার্ভ করেন পোস্টমর্টম, এবং দ্বিতীয় পোস্টমর্টমে যেই তথ্যগুলো উঠে আসে সেটি সত্যিই গায়ে কাটা দেওয়ার মতো।
লোমহর্ষক কিছু তথ্য উঠে আসে দ্বিতীয় পোস্টমর্টমে। এই ঘটনার আসল সত্যিটা উঠে আসে দ্বিতীয় পোস্টমর্টম রিপোর্টে। দ্বিতীয় পোস্টমর্টম রিপোর্টের 3 থেকে 4টা পয়েন্ট এমন ছিল। প্রথম পয়েন্ট, মেয়েটি তার দাঁত দিয়ে তার জিভ কামড় দিয়ে ধরেছিল। যখন কোনো মানুষকে গলা চেপে হত্যা করা হয় তখন সে বাঁচার জন্য দাঁত জোরে চাপ দিয়ে ধরে থাকে, এবং এই দাঁত দিয়ে মূলত জিভ চাপ দেওয়ার বিষয়টা এটি গলায় চাপ দিয়ে হত্যা করার সময়ই মাত্র হয়। তার ঘাড়ে এবং গলায় আঘাতের চিহ্ন ছিল, যেটা কিনা গলায় চাপ দিলেই সৃষ্টি হয়। তার মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল, তার মানে তার মাথায়ও আঘাত করা হয় বা তার মাথাটি ছুঁড়ে মারা হয় কোনো শক্ত বস্তুর উপরে। তৃতীয় যে বিষয়টা ছিল সেটা সত্যি ঘৃণিত ছিল। 14 বছরের একটা বাচ্চা মেয়ে যার যৌনাঙ্গ স্বাভাবিকের চেয়ে 3 আঙুল পরিমাণ বেশি প্রশস্ত হয়ে গিয়েছিল, রক্ত জমাট বেঁধেছিল তার যৌনাঙ্গে। তার মানে মৃত্যুর পূর্বে তাকে করা হয়েছিল ধর্ষণ। এবার যায় মামলাটা আদালতে মামলাটা যাওয়ার পরে যদিও বিষয়টা অনেকটাই পরিষ্কার ছিল, তারপরেও আসলে আন্দোলনের বেসিসে তো কাউকে শাস্তি দেওয়া যায় না, লাগে পূর্ণাঙ্গ প্রমাণ। সাক্ষীরা একে আসা শুরু করলো, সাক্ষ্য দেওয়া শুরু করলো, এবং প্রতিটা মানুষের কাছে আত্মরক্ষার সুযোগ থাকে। সো এই 3 জন অফিসার তারাও তাদের সেলফ ডিফেন্সে খুব মজার কিছু গল্প বলেছিল। তারা যে প্রথম গল্পটা বলে জিনিসটা সত্যিই মজার। তারা তাদের আত্মরক্ষার জন্য কোর্টে গিয়ে প্রথম যে স্টেটমেন্টটা দেয় যে তারা সেদিন পেট্রোলিংয়ে যায়নি, তারা আসলে 10 মাইলে পেট্রোলিংয়ে যায়নি, তারা কোনো মেয়েকেও গাড়িতে তুলেনি, এবং এই টাইপের কোনো ঘটনা সম্বন্ধে তারা জানেই না। আহমদ আলীর কথা মনে আছে? তার জিডি নাম্বার 958, বলেছিলাম নাম্বারটা মনে রাখতে। কারণ হলো এই 958 নাম্বার জিডির ঠিক আধা ঘন্টা আগে, তার মানে দফাদার আহমদ আলী যখন এই জিডিটা করে তার ঠিক আধা ঘন্টা আগে 957 নাম্বার জিডিতে কিছু উল্লেখ থাকে, এবং জিডিটা করে এই 3 জন পুলিশ অফিসার যে তারা 10 মাইল থেকে একটা মেয়েকে গাড়িতে তুলে দিনাজপুরে নিয়ে আসার জন্য মেয়েটা অনির্দিষ্ট কোনো কারণের জন্য গাড়ি থেকে লাফ দেয়, গাড়ি থেকে লাফ দিয়ে সে আঘাতপ্রাপ্ত হয়, এবং এই আঘাতপ্রাপ্ত মেয়েকে হসপিটালে নিয়ে যেতে যাওয়ার সময় মেয়েটি রাস্তায় মারা যায়। তাহলে তারা যে কোর্টে যে প্রথম যেই স্টেটমেন্টটা দিয়েছিল সেটি পুরোপুরি ইনভ্যালিড হয়, কেননা তাদের থানায় তারাই জিডি করেছিল, তাদের উপস্থিতিটা তারাই নিশ্চিত করল। দ্বিতীয় বিষয় আসে, মনে আছে সেই জয়ন্তর কথা, যে সেই মেয়েটার সাথে পুলিশ ভ্যানে উঠতে চেয়েছিল? তারা দ্বিতীয় সেই জয়ন্তকে হাতিয়ার বানায়। তারা বলে যে এই ধর্ষণটা আসলে জয়ন্ত করেছে। তারা জয়ন্তকেও গাড়িতে নিয়েছিল, জয়ন্ত গাড়িতে উঠে মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করে পালিয়ে যায়। বিষয়টা খুব বেশি জোরালো হয় না, কেননা স্থানীয় প্রতিটা মানুষ সাক্ষী দেয় যে না, জয়ন্তকে সেদিন পুলিশ গাড়িতে নেয়নি। তাদের দ্বিতীয় চালটাও ভেস্তে যায়। তৃতীয়, তারা আসলে যদি এই হত্যাকাণ্ডটা করেও থাকে, কোথায় করেছে, কিভাবে করেছে? যেহেতু মেয়েটা মারা গিয়েছে, সো তার ডিএনএ টেস্ট বা এই টাইপের জিনিসও তখন করা পসিবল ছিল না, যেহেতু অনেক লম্বা সময় পার হয়ে গিয়েছিল। এইবার এই জায়গাতে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা সাক্ষী, যে কিনা পুরো ঘটনার মোড় চেঞ্জ করে দেয়। এই ঘটনায় 2টো সাক্ষী বাকি আছে। তার প্রথম সাক্ষীটা হলো সাঁওতাল সুকুমণি। 10 মাইলের পিছনে আদিবাসী পাড়ায় থাকতো এই সুকুমণি। তখনকার দিনে তাদের বাসায় টয়লেটের ব্যবস্থা না থাকায় তারা ঝোপে ঝাড়ে আসতো ভোরবেলা টয়লেট করার জন্য। সেদিনও ভোরবেলা সুকুমণি গিয়েছিলেন টয়লেট করতে, ঠিক সেই ব্র্যাক অফিসের পিছনে, এবং তিনি দেখেন যে পুলিশের একটা ভ্যান আসে, এবং পুলিশের ভ্যান থেকে 3 জন পুলিশ কর্মকর্তা, ঠিক তারা 3 জনই পুলিশের ভ্যান থেকে একটা বস্তায় করে কিছু একটা ব্র্যাক অফিসের সামনে ফেলে রেখে চলে যায়, এবং পরবর্তীতে সে আবিষ্কার করে সেটা একটা মেয়ের লাশ। এবং তারই স্টেটমেন্ট পুরো ঘটনাটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেয়। তারপরও আরেকটা প্রশ্ন থাকে যে আসলে তারা যদি রেপ করে, বা গাড়িতে আসলে পুলিশের গাড়িতে আসলে সেই স্পেসটা আছে কিনা, রেপ করার সুযোগটা আছে কিনা। এই ঘটনাটা রিভিল হয় ছোট্ট একটা বাচ্চার বল খেলার সময়।
এই 10 মাইলের যে ব্র্যাক অফিসটা আছে, 10 মাইল সংলগ্ন যে ব্র্যাক অফিস থেকে আর একটু আগে একটি স্কুল আছে, সাধনা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। এই সাধনা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে একটা ছোট বাচ্চা বল খেলছিল। সে বল খেলতে খেলতেই পায় একটা স্যান্ডেল এবং কিছু ভাঙা চুরির টুকরা, সাথে দেখে রক্তের কিছু ছাপ। যদিও চুড়ি আর স্যান্ডেলটা তার কাছে মনে হচ্ছিল তার সহপাঠিকারও হতে পারে, কিন্তু রক্তটা দেখে সে ভয় পেয়ে যায় এবং তার পরবর্তীতেই ঘটনাক্রমে সে কোনো না কোনোভাবে পুলিশ বা প্রশাসনের নজরে আসে এবং সেও একটা সাক্ষী হয় এই ঘটনাটা এবার পুরোপুরি কানেক্টেড। তারা মেয়েটাকে পুলিশ ভ্যানে তুলেছে, পুলিশ ভ্যানে করে সাধনা প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায়। সেখানে মেয়েটার ধর্ষণ করে, মেয়েটার মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে, পরবর্তীতে মেয়েটি না মারা গেলে তাকে গলা টিপে হত্যা। তারপরেও এই ক্রিস্টাল ক্লিয়ার কেসটা রায়ের মুখ দেখতে সময় নেয় আরও 2 বছর। 95 ঘটা ঘটনার এই সাক্ষ্য প্রমাণ সংগ্রহ, ট্রায়াল এবং বিভিন্ন তারিখ, এই ঘটনাটার রায়টাকে নিয়ে যায় 1997 সাল পর্যন্ত এবং 1997 সালে এই 3 জনের ফাঁসির আদেশ আসে। বিষয়টা এখানে শেষ হলেও পারত। তারা 3 জনই উচ্চ আদালতে আপিল করে। উচ্চ আদালতও তাদের ফাঁসির রায় বহাল রাখে। তারা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টও তাদের ফাঁসির রায় বহাল রাখে এবং পরবর্তীতে তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন, যেহেতু তারা প্রশাসনের লোক ছিল। এবং রাষ্ট্রপতিও শেষ পর্যন্ত ক্ষমা দেয় না। কিন্তু এর মধ্যে যেটা হয়েছে, অতিবাহিত হয়েছে 9টা বছর। এত পরিমাণ নৃশংসতা, এত পরিমাণ নির্মমতা করার পরেও এই 3টা মানুষ 9টা বছর পৃথিবীর বুকে ছিল। এই কুলসিত মানুষগুলোর শাস্তি হতে 9টা বছর লাগে। বিষয়টা আসলে একটা দেশের জুডিশিয়ারি সিস্টেমের কতটুকু দুর্বলতার বহিঃপ্রকাশ, এটি তারাই বুঝবেন। এটি কিভাবে কভার করা যায়, এটি আমার চেয়ে ভালো তারাই জানবেন। কিন্তু একটা কেস ক্রিস্টাল ক্লিয়ার, তাদের ফাঁসির রায় কার্যকর হতে প্রায় 9টা বছর লাগে এবং তার মধ্যেই ফাঁসি হওয়ার আগেই মারা যায় অমৃতলাল। বাকি 2 জনের ফাঁসি সংঘটিত হয় 2004 সালে। আসলে এই ঘটনাটা যখন আমি এক্সপ্লেইন করছি, আমার ভিতরটা সত্যি কেমন মোচড় দিয়ে উঠছে, কেমন কামড় দিয়ে উঠছে যে একটা 14 বছরের বাচ্চা মেয়ে, কিছু সাধারণ মানুষ তারা বিশ্বাস করেছিল প্রশাসনের 3টা মানুষকে, যে প্রশাসন আমাদের নিরাপত্তার দায়িত্বে আছে। প্রশাসনের মধ্যে কি পরিমাণ নরপশু ছিল তারা, কি পরিমাণ হায়না ছিল তারা, যে এই 14 বছরের মেয়েটার সাথে এই পরিমাণ নির্মমতা করেছে। এই টাইপের নির্মম পশু পৃথিবীতে আর একটাও জন্ম নেয়, প্রাণ হারাতে না হোক আর কোনো ইয়াসমিনের, খালি না হোক কোনো মায়ের বুক। ভিডিওটা ভালো লাগলে, তথ্যবহুল লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং ছড়িয়ে দেবেন নিজেদের বন্ধুদের মাঝে। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।